যে অনেকে গুলি খায় কিন্তু সরে না জায়গা থেকে, এগুলো হচ্ছে সব জেহাদি ট্রেনিং, বিকৃত জেহাদি ট্রেনিং। এগুলো ইসলামিক না। তো এগুলো সব হচ্ছে জেহাদি জোশ, এগুলো হচ্ছে সব মানে বিকৃত জেহাদি জোশ, এগুলো সব হচ্ছে সুইসাইড স্কোয়াড। এই পোলা ওসমান হাদি তো মৃত্যু কামনা করছিল। এটা কি ধরনের আইডিওলজি যে মৃত্যু কামনা করি আমি? শহীদি মৃত্যু শহীদি মৃত্যু কেউ কামনা করা উচিত না। ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি ফয়দাবান কে হয়েছে বলেন? সবচেয়ে বেশি ফয়দাবান কে হয়েছে? একটি চক্র প্রচার করছে যে অ্যাজ ইফ মির্জা আব্বাস ভাই বোধহয় এর পেছনে কোনো হাত আছে। কিন্তু কথা হচ্ছে মির্জা আব্বাস কি গাধা যে তার সাথে যে রাজনীতি কম্পিটিশনে আসতে চায় ময়দানে তাকে সে সরাসরি গুম করে দিবে, খুন করে দিবে? এটা কি হয়? এটা কি যুক্তিতে খাটে? সবচেয়ে বেশি ফয়দাবান আসলে কে হয়েছে? একটু বুদ্ধি খাটান না, বলেন না সত্যি কথা। আপনাদের মুখ বন্ধ করে আছেন কেন? সাদিক কায়েমের সাথে ওসমান হাদির রাজনৈতিক মতবাদ সবচেয়ে বেশি মিলে। এই যে ইনকিলাব মঞ্চ ফঞ্চ এগুলি, তারপরে আপনার ওই যে এবি পার্টিটারি, এগুলি সবই হচ্ছে জামাতের বি টিম। এখন ওসমান হাদি মরেছে বলে তাকে আমি পীর সাহেব বানিয়ে দেব, ফেরেস্তা বানিয়ে দেব? নো, আমি বাড়িয়ে দেব না। এরা সবই হচ্ছে সন্ত্রাসী। কে কি বললো আমার কোনো আসা যায় না, প্রমাণ করে দিচ্ছি আপনাদের কাছে। তাহলে ওসমান হাদির সাথে রাজনৈতিক মিল সবচেয়ে বেশি হচ্ছে সাদিক কায়েম। তাই সাদিক কায়েমের ভোটটাই তো ওসমান হাদি নষ্ট করবে, তাই না? তাহলে সাদিক কায়েম চায় ওসমান হাদি তার ওখানে কম্পিটিটর না হোক। তার সবচেয়ে বেশি ফয়দাবান আজকে ওসমান হাদির মৃত্যুতে পেয়েছে এ সাদিক কায়েম, সবচেয়ে বেশি ফায়দা। কিভাবে ফায়দা নিয়েছে? প্রথমত সাদিক কায়েম মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলছে, ভালো ভালো। এটা আসলে মূল কারণ হচ্ছে ওই যে জামাতের রাজনীতি, জামাত সবার সাথে গাল মিলাবে, সময়ে সবার সাথে জোট করবে, সবাই সবার পিছনে দাঁড়াবে, সময়ে তার রূপ পাল্টাবে, সবাই নার নেতৃত্ব মেনে নিবে। এইটা হচ্ছে জামাত। আয়ুব খানের সাথে যাবে, জিয়াউর রহমানের সাথে যাবে, আবার শেখ খালেদার বিরুদ্ধে দাঁড়াবে। এটি হচ্ছে জামাত। জামাত হচ্ছে বহুরূপী। তাই জামাতের এই রূপ দিয়ে আপনি আসলে ধোকাবাজ এর শিকার হয়েন না। পাকিস্তান কিন্তু এই জামাত শিবিরকে এখনো ভালোবাসে, একমাত্র তাদের এজেন্ট মনে করে। যে কোনো উপায় হোক ক্ষমতায় যেতে হবে, এটা হচ্ছে জামাতের আইডিওলজি। তাই সাদিক কায়েম সবচেয়ে বেশি ফয়দাবান হয়েছে। অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা চাঙ্গা হয়েছে ওসমান হাদির মৃত্যুতে। এবং সাদিক কায়েমদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের মুক্তির কথা বললে, বাংলাদেশের সংস্কৃতির কথা বললে, সম অধিকারের কথা বললে, এগুলো সবই হচ্ছে ভারতের দালালি করা। তাই এখন পর্যন্ত কিন্তু প্রমাণিত হয় নাই যে ভারতের কোনো গোয়েন্দা সংস্থা, কোনো প্রুফ নাই যে ওসমান হাদিকে কাজে লাগিয়েছে আওয়ামী লীগের পক্ষে। কোনো প্রমাণ আছে এখন পর্যন্ত? সত্যি কথা বলেন, আপনি যেই দলই হন সত্যি কথা বলেন। এখন পর্যন্ত কি প্রশ্নাতীতভাবে প্রমাণ মিলেছে যে এই যে ফয়সাল সে ভারতে আছে, বা তাকে আওয়ামী লীগ হায়ার করেছিল, বা তাকে ভারতের হায়ার করেছে? কোনো প্রমাণ কি আছে? এমনকি এখন পর্যন্ত অনেকেই মনে করে যে হয়তোবা সে নেপালে না হলে সে বাংলাদেশে আছে। এখন আসুন, সে ছাত্রলীগের নেতা ছিল, এটাও কোনো কিছু প্রমাণ করে না। কেন প্রমাণ করে না? কারণ আমরা দেখেছি শিবিরের নেতারা তারা ছাত্রলীগ সেজে ঢুকেছিল, ছাত্রলীগে ঢুকে নাই। তাহলে এই ছেলেটা ফয়সাল, সে যদি ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড তার থেকেও থাকে, সে 100% ছাত্রলীগ আপনাকে বলল কে? কারণ ছাত্রলীগ সাজা তো শিবিরের পুরনো অভ্যাস না? তাহলে আমার কথা হচ্ছে ছাত্রলীগ সাজা যেহেতু তাদের পুরনো অভ্যাস, এই ছেলেটা যে বরাবর শিবির না, আপনাকে বলল কে? আপনাকে কে বলল? তাই এটা কি ম্যাটিকুলাস সেই ডিজাইনের অংশ কিনা? এটা আইএসআই এর চক্র কিনা? হাউ ডু ইউ নো? আপনি কিভাবে বলেন? তা আমার তো বরঞ্চ মনে হয় এটার পিছনে শিবিরের উদ্দেশ্য ছিল কিনা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে চাঙ্গা করা, ওসমান হাদিকে শহীদ বানিয়ে দিয়ে সেই অংশে, সেই মানে কনস্টিটিউয়েন্সিতে সাদিক কায়েমকে হিরো বানিয়ে দেওয়া, এবং ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড ধারণকারী কোনো শিবিরকে দিয়ে হাদিকে হত্যা করা হতে তো পারে। আর এই আপনার ওসমান হাদি এ তো টেররিস্ট ছিল। টেররিস্ট কেন? কারণ আমি শহীদের মৃত্যু চাই, এই সকল কামনা করা কোনো ইসলামিক নয়। কোরআনে কোথাও নাই যে আপনি মরতে চান সুইসাইড স্কোয়াড করেন। আছে নাকি সুইসাইড স্কোয়াডের কোনো কথা কোরআনে? এগুলো অনেক
ভিত্তিহীন এবং দুর্বল হাদিসের মাধ্যমে এগুলি প্রমাণ করতে চাই যে আমি মরতে চাই যুদ্ধে। আরে বেটা, তুই যুদ্ধে যাবি, তুই গাজী হয়ে ফেরত আসবি। তো তাই আমি গিয়ে মরতে চাই, তা মরে গেলে তো তুই আর জয়ী হইতে পারলি না, তুই শহীদ হয়ে গেলে তো গেলি, তুই তো হেরেই গেলি। তুই যাবি, তোর টার্গেট থাকবে তুই বিজয় হয়ে জীবিত ফেরত আসবি। তুই এইটা হবে তোর প্রকৃত মুক্তিযোদ্ধার, প্রকৃত মুজাহিদের লক্ষণ, যে আমি যাব, যুদ্ধে তাদেরকে পরাজিত করব এবং বিজয় হয়ে ফেরত আসবো। দিস ইজ হোয়াট ইট ইজ। কিন্তু সারাক্ষণ আমি শহীদ হতে চাই, আমি মরে চাই, এগুলো হচ্ছে সুইসাইড স্কোয়াডের লক্ষণ। ওই যে 24-এর ওই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম না যে অনেকে গুলি খায় কিন্তু সরে না জায়গা থেকে? এগুলো হচ্ছে সব জেহাদি ট্রেনিং, বিকৃত জেহাদি ট্রেনিং, এগুলো ইসলামিক না। তাই এগুলো সব হচ্ছে জেহাদি জোশ, এগুলো হচ্ছে সব মানে বিকৃত জেহাদি জোশ, এগুলো সব হচ্ছে সুইসাইড স্কোয়াড। আমি শহীদি মৃত্যু চাই, আমার কেউ গুলি করে মেরা ফেললে আপনি এটা করেন, আপনারা আমি যদি শহীদ হয়ে যাই এটা করেন। নো, সে ভুলভাল ওই যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করলো নজরুলের, ভুলভাল একদম লাস্ট শব্দ মমশির, এটাও তো ভুল। উন্নত শির, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ড, সেখানে মমশির। আরে বেটা, তুই তো ইয়াই জানতি না, বিদ্রোহী কবিতার শব্দগুলো তো ঠিক মতো বলতে পারিস নি। বিদ্রোহী কবিতায় কোথাও আছে কিনা যে আমি মরে যাব? বলেছে যে সেই দিন হব শান্ত যেদিন আমাকে, যদি আমি মরে যাই আমাকে সেই দিন আমি হব শান্ত। কিন্তু এখানে তো মরে যায়, তো কামনা করছিল। এই পোলা ওসমান আদি তো মৃত্যু কামনা করছিল। এটা কি ধরনের আইডিওলজি যে মৃত্যু কামনা করি আমি? শহীদ মৃত্যু, নো, শহীদ মৃত্যু কেউ কামনা করা উচিত না। যদি কেউ যুদ্ধে গিয়ে বিজয়ী হয়ে জীবিত ফেরত আসার টার্গেট করবে, তারপর যদি সে মরে যায় তো সে সময় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিবে। কিন্তু সে কামনা করছিল এই পোলা, এবং এটা বাংলাদেশের মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ইয়াং পোলাপাদের ভিতরে, যে শহীদের মৃত্যু কামনা করি, শহীদের মৃত্যু কামনা করি, সুইসাইড স্কোয়াড হইতে চায়, সব টেররিস্ট হইতে চায়, সব সন্ত্রাসী এগুলি। দিস ওয়ে আদার ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস আর অল টেররিস্ট। এবং বাংলাদেশকে এই টেররিস্টদের থেকে মুক্ত করতে হলে ভাই আমাদের কি করতে হবে? ওরা যেমন বলে না, কিছু হইলেই বিচার হাতে তুলে নিয়ে নেবে। এই যে হিন্দু লোকটাকে মারলো নবী হযরতকে অপমান করার নামে, ভাই তুই কে বিচার করা? তুই বিচারক, তুই এক্সিকিউটর। হ্যাঁ, একটা জোশ তুলে দিল, এ নবীর অপমান করছে, বিচারকের দায়িত্ব কোথায়? বিচারকের দায়িত্ব, তুই কি বিচারক? তুই হত্যাকারী, তুই এক্সিকিউশনার, তুই জাজ। এটা কোনো ইসলামিক আইডিওলজি হতে পারে? বিচার করবে কোর্ট, কে কি করেছে, কে কি বলেছে, কে কি করে নাই। এটা কি ধরনের আইডিওলজি? এগুলো সন্ত্রাসী তৈরি করার আইডিওলজি। তাহলে আমাদেরকে বলতে হয় যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তারা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, এবং যদি সরকার তাদেরকে দমন না করে তাদেরকে আমাদের সশস্ত্রভাবে দমন করতে হবে। তাহলে আমরাও বলি যে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, চক্রান্ত করবে, ওপেন একাত্তরকে অপমান করবে, ওদের মুক্তিযুদ্ধ থেকে যারা অপমান করবে, যারা বঙ্গবন্ধুকে অপমান করবে, তাহলে তাদেরকে আমাদের শাস্তি করতে হবে। তারাও রাষ্ট্রদ্রোহী, তার দেশের রাষ্ট্রদ্রোহীদের শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, এবং সরকার যেহেতু রাষ্ট্রদ্রোহীদেরকে মানে শেল্টার দিচ্ছে, সরকার যেহেতু বিফল, তার রাষ্ট্রদ্রোহীদের শাস্তি দেওয়া আমাদের কর্তব্যে বর্তায়। তাহলে কি আইন আমরা হাতে তুলে নেব? তখন কি তারা আমাদের সাথে পারবে? এই কথাগুলো স্পষ্ট বলেন না কেন? ভয় পান কেন? কাপুরুষের মতো কথা বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন। তাহলে কেন কাপুরুষের মতো কথা বলবেন? সত্য কথা বলতে শিখে।